হানিমুনে গিয়েছিল রাজা আর সোনাম। বিয়ের পর একান্তে সময় কাটানোর জন্য তারা বেছে নিয়েছিল পাহাড় ও জঙ্গলকে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রক্তে ভেসে গেল মেঘালয়ের সবুজ পাহাড়। আর সেই পাহাড়ের দেশ থেকে রাজার আর ফেরা হয়নি। প্রেমের মধ্যে কিভাবে ঢুকে পড়ল প্রতারণা? এটা কি শুধুই হিটম্যান দ্বারা খুন, নাকি দীর্ঘদিনের এক ঠান্ডা প্রতিশোধ? স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল, নাকি প্রেমিককে পেতে স্বামীকে সরালেন স্ত্রী? এটা হলো রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ভয়াবহ রহস্য। একটা গল্প যেখানে প্রেম, প্রতারণা, প্ল্যান সবকিছু একসাথে মিশে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন মানুষকে। আর এখন প্রশ্ন একটাই, কে খুন করলো রাজাকে আর কেন? নিঃশব্দ আলাপ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ঘটনাটা শুনতে থাকুন। রাজা রঘুবংশী ছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরে বসবাসকারী একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। 11ই মে রাজার বিয়ে হয় সোনমের সঙ্গে। সোনমের বাড়ি ইন্দোরের বিজয়নগরে। সোনমের পরিবারের প্রধান ব্যবসা ছিল প্লাইউডের। সোনমও ওই ব্যবসার একটা অংশ দেখাশোনা করত। তাদের বিয়েতে কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়ের আগেই তাদের পরিকল্পনা ছিল বিয়ের পর হানিমুনে তারা কাশ্মীর যাবে। কিন্তু কিছুদিন আগে কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সম্ভবত তার কারণে তারা তাদের পরিকল্পনা ক্যান্সেল করে। ঠিক হয় তারা আসাম যাবে। সোনম রাজাকে বলে রেখেছিল বিয়ের পর কামাখ্যা মন্দিরের দর্শনের পর তারা শারীরিক সম্পর্ক করবে। এটা যে সোনমের পরিকল্পনার অংশ ছিল তা রাজা বুঝতে পারেনি। 20শে মে বিয়ের 8 দিন পর তারা ইন্দোর এয়ারপোর্টে প্লেনে ওঠে হানিমুনের উদ্দেশ্যে। প্রথমে তারা বেঙ্গালুরু পৌঁছায় এবং সেখান থেকে আসামের গুয়াহাটিতে পৌঁছায়। 20শে মে সন্ধ্যাতে তারা গুয়াহাটি পৌঁছানোর পর 21শে মে কামাখ্যা মন্দির দর্শন করে। 22শে মে সকালে তারা মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করে। ওই দিন তারা পৌঁছায় চেরাপুঞ্জির কাছে থাকা লোকালয় থেকে দূরে জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা একটি হোমস্টেতে। এইসব পাহাড়ি রাস্তায় কাপলদের ঘোরার জন্য বাইক বা স্কুটি রেন্টে পাওয়া যায়। ওই দিন তারা একটি স্কুটি রেন্টে নিয়ে আশেপাশে ঘুরে ট্রেকিং করে তারপরে সন্ধ্যায় হোটেলে ফিরে আসে। পরের দিন সকাল 6টাতে তারা ননগ্রিয়াট হোমস্টে থেকে চেক আউট করে। এরপর তারা স্কুটারে করে ওয়ে শাওডং জলপ্রপাত দেখার লক্ষ্যে যাত্রা আরম্ভ করে। দুপুর নাগাদ রাজা ও সোনাম পাহাড়ে ট্রেকিং করতে শুরু করে। রাজা ও সোনাম মেঘালয়ের বিখ্যাত ওয়াকহেন উমরু ট্রেকিং রুটে গিয়েছিল, যা ইস্ট খাসি হিলস জেলার একটি প্রাকৃতিক ট্রেইল। এই রুটে প্রচুর সিঁড়ি ও কঠিন খাড়া চড়াই রয়েছে। তারা যে ট্রেকিং রুটে গিয়েছিল তা ওয়াকহেন ভিলেজ থেকে শুরু হয়ে উমরু ওয়াটারফল বা ট্রেইল এন্ডের দিকে যায়। এটি প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এবং ট্রেকার্সদের প্রায় 3000 সিঁড়ি পার করতে হয়। এই ট্রেকিংয়ের সময় সোনম একটি কফি শপে বিশ্রাম নেয়। 23শে মে দুপুর 1:30 নাগাদ সোনামকে তার শাশুড়ি মা অর্থাৎ রাজার মা ফোন করে। সোনাম হাঁপাতে হাঁপাতে বলে, আমি ট্রেকিংয়ের পথে একটি কফি শপে রয়েছি। রাজা নিচে গিয়েছে ঝর্ণা দেখতে। আমাদের খুব খারাপ রাস্তা দিয়ে উঠতে হচ্ছে, কষ্টও খুব হচ্ছে। সোনম এও বলে যে সে উপোস করেছে এবং আশেপাশে খাবার দাবার ভালো পাওয়া যাচ্ছে না। সেই সময় এতটুকুই কথা হয়েছিল। এই কথাগুলো রাজার মায়ের ফোনে রেকর্ড হয়ে যায়। এরপর 2টোর সময় আবার সোনমকে শাশুড়ি মা ফোন করলে ফোন সুইচ অফ থাকে। রাজারও ফোন সুইচ অফ বলে। শেষবারের মতো তাদের কথা হয়েছিল ওই 1:30টার সময়। তারপর থেকে ফোন সুইচ অফ হয়ে যায়। পরিবারের লোক মনে করেছিল পাহাড় পর্বত জঙ্গল এলাকায় নেটওয়ার্কের সমস্যা হতে পারে। এটা নতুন কিছু নয়। 24শে মে সারাদিন ফোন সুইচ অফ থাকে রাজা ও সোনামের। 25শে মে ফোন সুইচ অফ দেখালে পরিবারের লোকেরা চিন্তায় পড়ে যান। তাদের খোঁজ পেতে রাজার ভাই ও সোনামের ভাই শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। 26শে মে তারা শিলংয়ে পৌঁছায় এবং লোকাল পুলিশের কাছে মিসিং রিপোর্ট করে। 23শে মে সোনাম ও রাজা কিছু ছবি ফ্যামিলিকে পাঠিয়েছিল। সেই ছবিগুলো তারা পুলিশকে দেয়। তাতে একটি স্কুটির ছবি ছিল এবং স্কুটির পেছনে একটি মোবাইল নাম্বার ছিল। সোনমের ভাই সেই মোবাইল নাম্বারে ফোন করে এবং খোঁজ খবর নিয়ে তারা স্কুটি রেন্টাল অফিসে পৌঁছায়। যিনি স্কুটি রেন্ট দেন তিনি বলেন যে 22শে মে এরা স্কুটি নিয়েছিল কিন্তু এখনো দিয়ে যায়নি। তারা পুলিশকে গিয়ে ঘটনাটি বলায় পুলিশ আশেপাশে খোঁজ খবর শুরু করে। 24শে মে স্কুটিটি একটি ক্যাফের সামনে থেকে চাবি লাগানো অবস্থায় উদ্ধার করেন স্থানীয় একজন। সাথে সাথে লোকটি পুলিশকে খবর দেয়। 25শে মে পুলিশ স্কুটিটি শনাক্ত করেন
এর আগে পর্যন্ত পুলিশের ধারণা ছিল এটি লোকাল দুষ্কৃতীদের দ্বারা ঘটা কোনো ছিনতাই ঘটনা। কারণ রাজা ও সোনামের কাছে সোনা ও হীরের আংটি নিয়ে মোট 9 থেকে 10 লক্ষ টাকা মূল্যের জিনিস ছিল। কিন্তু ঘটনাস্থল থেকে এত দূরে স্কুটি পাওয়া যাবে, পুলিশের মনে সন্দেহ জাগে। এই পাশে পরিবারের লোকজন ইন্দোর থানায় রিপোর্ট করে। শিলং ও ইন্দোর পুলিশ একসাথে তদন্ত শুরু করে। এদিকে ঘটনাটি স্থানীয় কোনো দুষ্কৃতীদের দ্বারা হলে তা মেঘালয় পর্যটন শিল্পে ক্ষতি হতে পারে। এই জন্য পুলিশ জোর কদমে ইনভেস্টিগেশন শুরু করে। সার্চ অপারেশন টিম গঠন করা হয়। এর মধ্যে সার্চ অপারেশন টিম রাজা ও সোনাম যেখানে ছিল সেই হোমস্টে থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে দুটি ব্যাগ খুঁজে পায়। ব্যাগ দুটি দেখে সোনাম ও রাজার ভাই চিনতে পারে। এমনিতে পাহাড় পর্বতে ঘেরা দুর্গম এলাকা, তার উপর ক্রমাগত বৃষ্টির কারণে সার্চ অপারেশনেরও সমস্যা হচ্ছিল। এরই মধ্যে এক স্থানীয় গাইড আলবার্ট পিডি পুলিশকে জানায় 22শে মে ননগ্রিয়াট গ্রামে স্নিকিং রুট ব্রিজে পৌঁছানোর সময় সে সোনাম রাজা জুটিকে প্রথমবারে গাইড হিসেবে সুপারিশ করেছিল, কিন্তু তারা তাকে প্রত্যাখ্যান করে অন্য একজনকে গাইড হিসেবে নিয়েছিল। 23শে মে সকাল 10টা নাগাদ ননগ্রিয়াট থেকে মাউলখিয়াট পৌঁছাতে ধাপে ধাপে ওঠা প্রায় 3000 সিঁড়ি পার করার সময়ই আলবার্ট তাদের পুনরায় দেখে। তখন তাদের দুজনের সঙ্গে 3 জন অজ্ঞাত পুরুষ সাথী ছিল। তার বয়ানে বলা হয় তারা 3 জনই হিন্দি ভাষায় কথা বলছিল। এরা স্থানীয় মানুষের মতো নয়, তারা সিঁড়ি দিয়ে ওপরে যাত্রা করছিল। আমি বুঝতে পারলাম এরা কেউ ট্র্যাকার নয়। এটাই শেষবার রাজাকে কেউ সরাসরি দেখেছিল। পুলিশ রাজা ও সোনামের সঙ্গে থাকা 3 জনকে নিয়ে সন্দেহ শুরু করে। নিখোঁজ হওয়ার 10 দিন পর অর্থাৎ 2রা জুন সার্চ অপারেশন টিম রাস্তার পাশের খাইতে পড়ে থাকা একটি লাশ দেখতে পায়। খাইটি ছিল খুব গভীর জঙ্গলে ঘেরা। লাশের কাছে একটি মোবাইলের অংশ পাওয়া যায়। এরপর লাশকে শিলং মেডিকেল কলেজে পাঠানো হয় ফরেনসিক রিপোর্টের জন্য। রাজার ভাই রাজার ডান হাতে ট্যাটুতে রাজা লেখা দেখে চিনতে পারে যে লাশটি তার দাদার। এদিকে সোনামের কোনো খোঁজ পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে এটি দুর্ঘটনা নয়, রাজাকে খুন করা হয়েছে। রাজার পরিবার রাজার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। কিছুদিন আগেই যে ঘরে ধুমধাম করে রাজার বিয়েতে সবাই আনন্দে মেতেছিল, সেই ঘরেই আজ রাজার মৃত্যু শোকে শুধুই বুক ফাটা কান্না। রাজা নেই, আছে শুধু তার স্মৃতি। আর এক রাশ প্রশ্ন, কেন এমনটা হলো? 9 জুন 2025 সোনাম রাত 1টার সময় উত্তরপ্রদেশের বারাণসী গাজীপুরের রাস্তার পাশে একটি ধাবায় এসে পৌঁছায়। ধাবার মালিক সাহিল ইয়াদব সোনামকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে কিভাবে এসেছে। সোনাম তাকে বলে আমাদের সঙ্গে লুটপাটের চেষ্টা হয়েছিল, আমার গহনা ছিনিয়ে নিতে চেয়েছিল। আমাকে বাঁচাতে গিয়ে আমার স্বামী রাজা নিজের প্রাণ দিয়ে দিয়েছে। এরপর সে এখানে কি করে এলো সেটা তার জানা নেই, কারণ ওই অপরাধীরা তাকে নেশার ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর সে চেতনাহীন হয়ে পড়ে। সোনাম বলতে পারেনি কে তার সঙ্গে এমন করেছে। সে ধাবার মালিকের কাছ থেকে ভাইকে ফোন করবে বলে ফোন চায়। ধাবার মালিকের কাছ থেকে ফোন নিয়ে সোনাম তার ভাই গোবিন্দকে সব কিছু জানায়। এরপর গোবিন্দ ধাবার মালিককে বলে সে যেন পুলিশকে ফোন করে, আর গোবিন্দ নিজেও পুলিশকে ফোন করে সোনমের লোকেশন পাঠায়। পুলিশ সেখানে পৌঁছায় এবং সোনমকে উদ্ধার করে। প্রথমে তাকে গাজীপুর মেডিকেল কলেজ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার জরুরি পরীক্ষা ও চিকিৎসা করা হয়। তারপর তাকে গাজীপুর ওমেন ডিস্ট্রেস সেন্টারে রাখা হয়। সোনাম এবার একেবারে নতুন বয়ান দিয়েছে পুলিশকে। সোনাম দাবি করেছে হানিমুনের দিনেই তারা দুজন মেঘালয়ে হামলার শিকার হয়েছিলেন এবং সেই আক্রমণে রাজা তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায়। সোনমের এই বয়ানের সঙ্গে তদন্তকারীদের তদন্তে কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাই মনে করা হচ্ছে এটা তদন্তের কোনো নতুন মোড় কিনা, নাকি চাপ এড়াতে সোনম গল্প সাজাচ্ছে। সোনম জানিয়েছে হানিমুনের সকালে তারা পাহাড়ের পথ ধরে হাঁটছিল। ঠিক সেই সময় কিছু অজ্ঞাত লোক তাদের উপর হামলা চালায়। সোনমের এই দাবি অনেকটাই দায় এড়ানোর কৌশল বলে মনে করছে তদন্তকারী দল। তাদের মতে এটি একটি সাজানো নাটক। সোনম বলে প্রথমে রাজাকে আক্রমণ করা হয়, এরপর রাজা আমাকে রক্ষা করতে এগিয়ে আসে। আমি চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কিভাবে গাজীপুর চলে এলাম কিছুই মনে নেই। সোনমের বয়ান অনুযায়ী কিছু অজ্ঞাত দুষ্কৃতীদের হাতে রাজার হত্যা হয়েছে। পরে অবশ্য সে নন্দগঞ্জ পুলিশ স্টেশনে এসে নিজেকে আত্মসমর্পণ করে। মেঘালয় পুলিশের একটি দল গাজীপুরে পৌঁছে সোনমকে হেফাজতে নেয়। তবে এটি গ্রেপ্তার নয়,
কারণ মেঘালয়ের ডেপুটি সিএম প্রেস্টন টিনসং স্পষ্টভাবে জানান সোনাম স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণের পর তাকে অফিসিয়াল ট্রানজিট কাস্টাডিতে নেওয়া হয়। এরপর সোনামকে গাজীপুরের নন্দগঞ্জ থানায় হাজির করা হয় এবং সেখান থেকে কড়া নিরাপত্তায় তাকে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। মেঘালয় পুলিশের পক্ষ থেকে 3 দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করে। এর ফলে সোনামকে শিলং মেঘালয়তে স্থানান্তর করার অনুমতি দেওয়া হয়। শেষ পর্যন্ত মেঘালয় পুলিশের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম সোনামকে এই ট্রানজিট রিমান্ডের মাধ্যমে শিলংয়ে নিয়ে যায়। সেখানে মামলার তদন্তের পরবর্তী ধাপ শুরু হয়। সেখানে সোনামকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন সোনাম পুলিশকে পূর্ণ ঘটনার বিবরণ দেয়। সোনাম পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছিল যে সে রাজাকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, যা ঘটেছিল মেঘালয়ের চেরাপুঞ্জিতে ওয়েসাওডং এলাকায়। পুলিশ জানিয়েছে সোনাম রাজ কুশওয়াহাকে 50,000 টাকা দেয় হত্যাকাণ্ড সংগঠিত করতে। তাকে ও তার 3 সহযোগী নিয়ে আসতে বলেছিল, যাতে তারা তাদের চলাচল নজরদারি করে এবং পরিকল্পিতভাবে রাজাকে হত্যা করে। 3 জন ভাড়াটে হামলাকারী পদে পদে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রাজাকে হত্যা করে। রাজাকে দা দিয়ে সর্বপ্রথম আঘাত করে, পরবর্তীতে শরীর ও মাথায় হামলা চালায় এবং রাজাকে পেছন থেকে ধাক্কা দিয়ে খায়ের মধ্যে ফেলে দেওয়া হয়। মামলার তদন্তে পুলিশ জানিয়েছে পরিকল্পনা হয়েছিল 4টি পর্যায়ে। প্রথম চেষ্টা হয়েছে গুয়াহাটিতে, দ্বিতীয় ননগ্রিয়াটে, তৃতীয় মাওলাখিয়াটে, অবশেষে ওয়েসাওডংয়ে শেষ চেষ্টায় রাজাকে হত্যা করা হয়। সোনাম এবং রাজ কুশওয়াহা প্রেম ও ব্যবসায়িক সম্পর্কের সঙ্গে যুক্ত ছিল। তারা একসাথে ব্যবসা করত এবং রাজাকে সরিয়ে সেই সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিল। তদন্তে জানা গেছে সোনম হত্যাকাণ্ডের পর দায় মুক্তির জন্য একটি অপরিচিত মহিলার দেহ পোড়ানোর পরিকল্পনা করেছিল, যাতে নিজের মৃত্যু দাবি করে পালাতে পারে, কিন্তু এটি সফল হয়নি। তদন্তে উঠে এসেছে সোনম বিয়ের আগেই রাজ কুশওয়াহা নামক এক যুবকের প্রেমে ছিল, কিন্তু পরিবারের চাপেই তাকে রাজা রঘুবংশীকে বিয়ে করতে হয়। তবে এই বিয়ে ছিল তার ছক কষা নাটকের একটা দৃশ্য, কারণ পুলিশের বয়ান অনুযায়ী সে বিয়ের আগে থেকেই রাজাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিল। এমনকি রাজার লাশের কাছ থেকে যে মোবাইলের অংশ পাওয়া গিয়েছিল সেটা রাজারই মোবাইলের অংশ ছিল। মোবাইলটি রাজাকে হত্যার পর ভেঙে ফেলা হয়েছিল। রাজার বড় ভাই বিপিন রঘুবংশী সংবাদ মাধ্যমকে বলেন, সোনাম বিয়েতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু তার মধ্যে এক রাশ ক্ষোভ ছিল। ওর মাকে সে আগেই হুমকি দিয়েছিল, যদি রাজার সঙ্গে বিয়ে দেওয়া হয় তাহলে সে দেখে নেবে কিভাবে শিক্ষা দেওয়া যায়। ইন্দোরের মাভলি এলাকায় থাকতো 25 বছর বয়সী সোনম। সোনমের বাবা ইন্দোরে একটি বড় প্লাইউড ফ্যাক্টরি চালায়। সোনম সেখানে HR প্রফেশনাল হিসেবে কাজ করত। রাজ কুশওয়াহা ছিল সেই প্লাইউড ফ্যাক্টরির সুপারভাইজার। সেখান থেকেই সোনমের সঙ্গে রাজের পরিচয়। পাড়া প্রতিবেশী সকলেই তাকে পরিচ্ছন্ন ভদ্র শিক্ষিত মেয়ে হিসেবেই চেনে। এমনকি সোনমের পরিবারের সাথে পাড়া প্রতিবেশীদের সম্পর্ক ভালো ছিল। এক প্রতিবেশী এই মন্তব্য করেছেন, সে একদম সাধারণ জীবনযাপন করত, পরিবারের সঙ্গেই ভালোভাবে মিশত। কিন্তু সোনম যে এইভাবে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকবে তা জানতে পেরে তারা অবাক হয়ে গেছেন। যখন প্রতিবেশীরা জানতে পারেন সোনম হানিমুনে গিয়ে স্বামীকে হত্যা করেছে, তখন তারা তা বিশ্বাস করতে পারেনি, কারণ তারা যে সোনমকে দেখে আসছে ছোটবেলা থেকেই, এর সঙ্গে তার কোনো মিল নেই। প্রতিবেশীরা দুঃখ প্রকাশ করে বলেছেন, সোনম এই কাজ করতে পারে আমরা ভাবতেও পারি না। 25 বছর বয়সী একজন মেয়ের চরিত্রের এই দুটি দিক দেখে সবাই প্রায় অবাক। এখানেই প্রশ্ন ওঠে, একজন শিক্ষিত ভদ্র মেয়ে যে আগে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, সে কি করে প্ল্যান করে নিজের স্বামীকে এইভাবে হত্যা করতে পারে? এই কেসে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত রায় বা সাজা দেওয়া হয়নি। মামলা এখনো বিচারাধীন। সোনম বর্তমানে শিলং ডিস্ট্রিক্ট জেলে রয়েছে। পরিবারের সাথে কোনো যোগাযোগ বা পরিবার থেকে কোনো সাক্ষাৎ হয়নি বলে রিপোর্টে উল্লেখ আছে। এই কেসের শুনানিতে আমাদের অবশ্যই নজর থাকবে। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান।